সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সহসভাপতি খালেদ এনাম মুন্না, সহসভাপতি ফারুক আহমেদ, সহসভাপতি খন্দকার আব্দুল মান্নান বাবু একটা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছে, মঞ্চে আসেন। সহসভাপতি শহীদুল্লাহ প্রিন্স, এস এম রফিকুল ইসলাম, শাহ আলম শিকদার জয় শিকদার একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ কামাল হোসেন, এস এম নজিবুল আকবর উনি মঞ্চে আছেন, উনি দিন প্রতিদিন পত্রিকার উপসম্পাদক। শাহেদ আহমেদ আমার পাশে আছেন, ইনি সাধারণ সম্পাদক। বোরহান বাবু জয়েন্ট সেক্রেটারি। রাকিব নেওয়াজ মুকুল ভাইকে মঞ্চে আসার জন্য, আচ্ছা, জয়েন্ট সেক্রেটারি মেহরুন আশরাফ আমরা একটু মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। অর্থ সম্পাদক আনোয়ারুল ইসলাম খান একটু মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। যুগ্ম সাংগঠনিক সম্পাদক নার্গিস জুই, আমরা জুইকে দেখছিলাম সামনে, জুই একটু মঞ্চে আসবেন। যুগ্ম সাংগঠনিক সম্পাদক আল বারু মোস্তাকিম নিবিরকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। যুগ্ম সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান রেজা আপনাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। দপ্তর সম্পাদক এম এ জামান, সহ দপ্তর সম্পাদক আজিজুল হাকিম বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, তথ্য প্রযুক্তি সম্পাদক তানভীর আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ফিরোজ, আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ শাহিন চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক রাজিয়া তুর্না মঞ্চে আসবেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাবরিনা হোসেন মিষ্টি, সমাজ কল্যাণ সম্পাদক রুনা লাইলা, সমন্বয় সম্পাদক তানভীর রাহেল। ওদিকে যান, ওদিকে যেতে থাকেন, পেছনে একটু সামনে দেন। মানবাধিকার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নটরাজ এন এ পলাশ, সদস্য আব্দুল্লাহ আল বাপ্পি নয়া দিগন্ত, হাফিজুর রহমান, হাফিজ ভাইকে এখানে দেখছিলাম, হাফিজ ভাই, আচ্ছা, হাফিজুর রহমান, সজীব আহমেদ, নিশাত ইসলাম মিম মঞ্চে আসবেন। নিশাত ইসলাম মিম সদস্য। ইশফাক লিসান, ইমাম হোসেন ইমন, আজাদুর রহমান বশির, মোহাম্মদ দুলাল উদ্দিন, দুলাল ভাই আপনি আসেন মঞ্চে। সাইমা আক্তার শাওন, আজিজুল নাহার, সুমি রহমান, এম এ মাজেদ, মিলন মল্লিক, এম এ মাজেদ ভাই আসেন, সামনে আসেন। আমরা সবাই একটা গ্রুপ ফটো সেশন করি। এটা হচ্ছে আমাদের কার্যনির্বাহী কমিটি আর বাকি সাধারণ সদস্য। আর আমাদের সাথে আছে আমাদের উপদেষ্টা জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর ভাইকে একটু আমরা মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের আচ্ছা, ঠিক আছে, আসো, আমরা যাওয়া যাবে না, একটু নেই পাশ থেকে পাশাপাশি আমরা আছি। ছোট তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেন একটা মাঝে না, তা না, আমি তো দাঁড়াইছি যে বলে দেওয়ার জন্য যে কারা কারা আরো আসছে। হ্যাঁ, ছবিটা নাও, আমরা এই ছবিটা আমরা পরে ছাপবো পত্রিকা অফিসে। আচ্ছা, আমরা সামনে মাঝে যাচ্ছি, জায়গা ছোট, সমস্যা নাই, আমরা পরে নিয়ে নিবো না, একটা পরে। মুক্তার ভাই ছবি তুলতেছে। এই মুক্তার ভাই তো ছবি তুলতেছে।
তো হয়ে আছে আচ্ছা ও আচ্ছা আচ্ছা ভাই ধন্যবাদ। এটা আমাদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি, এর বাইরে আমাদের সাধারণ সদস্য রয়েছেন, তাদের থেকেই আমাদের কার্যকরী কমিটি। এই হোটেল ওয়ার্ডেনের যিনি জলদায়িত্ব রয়েছেন, সিঁড়িটাকে সামনে দেখতে দেব। সিঁড়িটা আমরা আজকে আলোচনা পর্বে পরে ভিডিও করতে যে কাজটি করা ছিল, কিন্তু আমাদের মিডিয়ার জন্য আমাদের এই কাজটা আগে করতে হচ্ছে। প্রথমেই আজকে ওখানে প্রধান অতিথি, আজকে ওখানে প্রধান অতিথি তথ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন BCRTর প্রথম চেয়ারম্যান সৈয়দ বারুদ হোসেন স্যারকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক হিসাবে তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সভাপতি আলিয়াশা মাখন্দ। আলিয়াশা মাখন্দ, আশা ভাই। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দ বারুদ হোসেন স্যারকে শুভেচ্ছা স্মারক হিসাবে BCRCর নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানাই এবং তারা বাংলাদেশের মানুষের সংবাদ তুলে ধরার জন্য বিশেষত তাদের বিশেষ পেশা সেই রিপোর্টটি যথার্থভাবে তুলে ধরে সমাজের অন্যায় অপরাধ মানুষের কাছে যদি তুলে ধরা যায় তাহলে তা নিরোধ করার জন্য সরকারি প্রতিষ্ঠান এবং গণমানুষের সহযোগিতায় বাংলাদেশ সত্যি একটি সুন্দর অবস্থানে নেবে। আজকের যে আলোচ্য বিষয়, এই আলোচ্য বিষয়টা গুরুত্বপূর্ণ। আর এটা এতই গুরুত্বপূর্ণ যে আসলে এটার উপর কিছু স্টাডি করে না আসলে ভিতরে বলাটা ঠিক হবে। আমি আসলে বিষয়টা জানতাম না, তবে আমাকে আপনারা যারা এখানে অতিথি হিসাবে আনছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি বরঞ্চ আমার কথা বলি, এটা বরঞ্চ আপনাদের কাছে হয়তো কিছুটা গ্রহণযোগ্য হবে অথবা কিছুটা গ্রহণযোগ্য হবে। আমার কথা মানে মুক্তিযুদ্ধের কথা বলি, বাংলাদেশের মানুষের স্বপ্নের কথা বলাটা। আমি দেখেন, বাংলাদেশের মানুষ বিগত 80 বছরে দুইবার স্বাধীন হয়েছে, একটা 1947 সালে, একটা 1971 সালে। এই 80 বছরের মধ্যে 70 বছরের মধ্যে বাংলাদেশের মানুষ কয়েকটি গণ অভ্যুত্থানে সামিল হয়েছে। আমি কথা বলি এইভাবে, 69 সালে, 91 সালে এবং 2024 সালে। এই দুইটা কথা উল্লেখ করলাম এই কারণে, আমি বিগত 100 বছরের ইতিহাসে দুনিয়ার এই দুইটি ঘটনা কোন জাতির সামনে বিরল এবং আমাদের আত্মত্যাগ এবং গৌরব অবশ্যই সারা পৃথিবীতে স্মরণীয়। কিন্তু দুর্ভাগ্যটা আমাদের কোথায়? আমাদের এত ত্যাগ, এত বীরত্বের ইতিহাস, এইটা আমাদের জাতিকে ধারণ করতে দেওয়া হয়নি। আমি 71 সালের কথাই বলি। 71 সালে ছিল একটি জনযুদ্ধ। জনগণ স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে এবং সবচেয়ে তাদের সন্তানদের রণাঙ্গনে পাঠিয়েছে। যুদ্ধটা আসলে কি? বন্দুক নিয়ে বন্দুকের মোকাবেলা। শত্রু মরলে আমি জিতবো, আমি মরলে শত্রু জিতবে। এটার সঙ্গে কোনো আপোষ হয় না, এটার কোনো মধ্যবর্তী অবস্থানও নয়, এটা কোনো আসলে ভাষণও নয়। এটা টেবিলে বসে দর কষাকষির বিষয় নয়। জীবন দেওয়া নেওয়ার দৃঢ়তা বা দেওয়া নেওয়ার এই খেলায়
আমরা জিতেছি 71 সালে। আমাদের সেই বিজয় আমরা 16 ডিসেম্বরে উদযাপন করেছি। কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের সেই বিজয়ের ইতিহাসটি যে মালিকানা জনগণের, তার অগ্রণী বাহিনী যে মুক্তিযোদ্ধাদের, সেটা গাথা হয়নি। সে ঘটনাপঞ্জি ইতিহাস জাতির সামনে অনুপস্থিত। কি লেখা হয়েছে? সাজানো একটা বয়ান, সাজানো কিছু গল্প কথা দিয়ে আমাদের মুক্তিযুদ্ধটাকে সাজানো হয়েছে, যেটার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন নাই। কথাটা এই জন্য বলছি, আপনারা এখানে নিশ্চয়ই বিজ্ঞ লোক অনেকেই আছেন। ভারতবর্ষ শাসনের জন্য ব্রিটিশরা 1935 সালে যে আইনগুলো করেছিল, 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর 56 সালের সংবিধানে সে আইনগুলি প্রায় বহাল ছিল, শুধু নামের কিছু পরিবর্তন। 1972 সালে 1971 সালে এত ত্যাগ এবং শৌর্যবীর্যের মধ্য দিয়ে যে বাংলাদেশ স্বাধীন হল, বাংলাদেশের সংবিধান সেই ধারাবাহিকতায় রচিত হয়েছে। পরিবর্তন ঠিক কিছুই নেই। যাই নিয়ে ব্রিটিশরা আমাদের রাষ্ট্রদ্রোহী বানাইত, আমাদের এখানে বিজ্ঞজন আছেন। একই আইনে পাকিস্তান 56 সালের সংবিধান এবং 62 সালের সংবিধান আমাদের থেকে দেশদ্রোহী বানিয়েছে, এবং যে কারণে আমরা 71 সালে দেশদ্রোহী ছিলাম। একই আইনে স্বাধীন বাংলাদেশে 72 সালে 85 সালে জনগণের যারা তাদের মুক্তির জন্য, তাদের তাদের অধিকার আদায়ের জন্য কথা বলবে, আন্দোলন করবে, তাদেরকে রাষ্ট্রদ্রোহী বানাবে। 71 সালে আমাদের ধরেন 30 লক্ষ হত্যা করা হয়েছে। মুক্তিযুদ্ধের পর আমাদের কতজনকে হত্যা করা হয়েছে? আমরা যারা তরুণ ছিলাম, তখন কিন্তু বৃদ্ধ ছিলাম না, 16-17 থেকে 23 বছর 24 বছরের যুবক, লেখাপড়া কম জানে, গ্রামের ছেলে, কয়েকজন মাত্র ইউনিভার্সিটির ছাত্র ছিলাম। 30,000 মানুষকে হত্যা করে ফেলেছে এই তরুণদের। যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা বাংকারে শত্রু হনন করেছি, সে আকাঙ্ক্ষা ব্যক্ত করতে এসেছিলাম। 75 সাল পর্যন্ত 30-32 হাজার মুক্তিযোদ্ধা তরুণদের হত্যা করা হয়েছে। বিচার হয়নি। আমরা জানি বিচার কোনোদিন হবে না, কিন্তু মানুষের আকাঙ্ক্ষা কবর দেওয়া যায় না, স্বপ্নকে কখনো নিঃশেষ করা যায় না। স্বপ্নের ধারাবাহিকতা উত্তরোত্তর আরো সারিত হয়। যে বক্তব্য রেখেছে, তারপরে আমি চিন্তা করছি আমি কি বলবো। যাই বলি না কেন, আমার মনে হয় যা বলি না কেন আপনাদের তা পাঁচশো লাগবে। উনি এত সুন্দর বক্তব্য রেখেছেন, আর আমি একজন কি বলবো, কোনদিনও সুবক্তা ছিলাম না, কোনোদিনও বুঝে কথা বলতে পারতাম না, আর এখন তো একেবারেই পারি না। এখন লোকের সামনে কৈফিয়ত দিই যে আমি একজন বিমূর্তিপ্রাপ্ত লোক, সেই জন্য বুঝিয়ে কথা বলতে পারি না। কিন্তু এখানে উপস্থিত আছেন অনেকে যারা আমাকে চেনেন, যখন আমি বিমূর্তিপ্রাপ্ত ছিলাম না, তারা জানেন আমি তখনও যখন বিমূর্তিপ্রাপ্ত ছিলাম না বা দাবি করতে পারতাম না আমি একজন বিমূর্তিপ্রাপ্ত লোক, তখনও বুঝিয়ে কথা বলতে পারতাম না। তারপরেও দু চারটি কথা বলতে হয়। আমি প্রথমে আমার শ্রদ্ধা জানাই, আমি স্যালুট করি বাংলাদেশের এবং পৃথিবীর নির্ভীক সাংবাদিকদেরকে, নির্ভীক বীর সংবাদ মাধ্যমের কর্মীদেরকে, যারা গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে সংগ্রাম করেছেন,
তাদেরকে শ্রদ্ধা জানাই। আর আমি অভিনন্দন জানাই আমার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের বন্ধুদেরকে, সহকর্মীদেরকে। আপনারা জানেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের যাত্রা শুরু হয় প্রায় 1.5 যুগ আগে, 1.5 দশক আগে, আর কাজ করে আসছে। তারা যারা অপরাধী তাদেরকে কি বলবো, নিশ্চুপ শুধু শুনতাম কি বলে, পাখির মতো করে কিভাবে কথা বলতে পারতেন। আজকে তার সান্নিধ্যে পেয়ে আমি গর্বে গর্বিত হয়ে গেলাম। আমি স্যারের সুদীর্ঘ জীবন এবং দীর্ঘায়ু কামনা করছি এখান থেকে। এই ছাড়দের অবদানের মধ্যেই 1971-এর সেই স্বাধীনতা যুদ্ধের পরে এই ছাড়েদের মতো মানুষেরা আজকে মনে করছে ডক্টর শাহাদাত হোসেনের কথা, অনেকেই তাদের সেই নেতৃত্বের মধ্য দিয়ে আমলাতন্ত্রের আজকে দেশটা এখানে দাঁড়িয়েছে। আমি স্বাধীনতা 1971-এ মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু তার ইতিহাস আমি জানি। সেই ইতিহাসের মহানায়ক আজকে যেহেতু আমি একটি দল করি, একটু বলতেই হয়, উদ্ধৃতি টানতেই হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার স্বাধীনতার সেই ডাকের মধ্য দিয়ে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে যে স্বাধীনতা পেয়েছিলাম আমরা, সেটি আজকের বাংলাদেশ। আমরা গর্বিত সেই বাংলাদেশের নাগরিক হয়ে। কিন্তু 71 থেকে 75 পর্যন্ত আজকে যে এজেন্ডা এখানে, আমরা সেই সত্যিকার অর্থে রিপোর্টারদের, সাংবাদিকদের সত্যিকার অর্থে কোনো স্বাধীনতা পরিলক্ষিত হয়নি। কিন্তু 75-এর পরিবর্তনের পরে, 77-78 পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনতার দাবিতে এসে যখন সবকিছু মুক্ত করে দিয়েছিল, তখন আরেকবার আপনারা কথা বলতে পেরেছেন, লিখতে পেরেছেন, বলতে পেরেছেন, বাংলাদেশকে প্রকাশ করতে পেরেছেন। আজকে তারপরে আবার একটা প্রেক্ষাপট পরিবর্তনের মধ্য দিয়ে 16-17 বছর একটি দেশকে যেভাবে আবদ্ধ করে রেখেছিল, ঝঞ্ঝাট করে রেখেছিল, সেটা পরিষ্কার করতে 16-17 বছর লেগে গেছে। এই 16-17 বছর গত 24শে জুলাই আগস্টে ছাত্র জনতা এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান 10,000 মাইল দূর থেকে তার নেতৃত্বের মধ্য দিয়ে সবাইকে এক সারিতে, এক কাতারে দাঁড় করিয়ে আজকে সদ্য স্বাধীন সার্বভৌম আরেকটি আমাদের প্রত্যাশা পূরণ করেছেন। সেটি হলো আরেকবার আপনার আমার এই দেশ বাংলাদেশ। সাংবাদিকরা হচ্ছে একটি আয়নায় তাকে সেটাকে কি বলে, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি আমাদের অত্যন্ত প্রাণের মানুষ, স্যারের সাথে আমাদের সেই দীর্ঘদিন, স্যার যখন মাদকদ্রব্য। আসসালামু আলাইকুম। আসলে আমি, আমার বাড়ি কুমিল্লা, আমি তিতাস উপজেলা বাংলাদেশ ক্রাইম রিপোর্টার কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করছি। তো আমি চাচ্ছি যে সংবাদপত্রের যে স্বাধীনভাবে সাংবাদিকরা তাদের খবর যাতে ঠিকভাবে পৌঁছাতে পারে এবং আপনাদের মানে অপরাধের যে সুনির্দিষ্ট চিহ্ন তুলে ধরতে পারে, সেক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।